This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9 টিভি 9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে। তারাপীঠের পর এবার কলকাতায় হোটেলে বিভীষিকা। মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন। ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবং মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশি। এই এলাকায় যে হোটেলগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাংলাদেশিরা যারা আসেন চিকিৎসা করাতে, তারা এই হোটেলগুলিকে বেছে নেন। আর এক্ষেত্রেও তাই, যাদের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি, যারা কলকাতায় এসেছিলেন, মানে এই 9 জনের মধ্যে বাংলাদেশি যারা রয়েছেন, তারা চিকিৎসার জন্য এসেছিলেন কলকাতায়। এসি থেকে আগুন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এখনকার কি অবস্থা, কি জানা যাচ্ছে, আমরা আরো একটু ডিটেলে জানবো। একেবারে স্পট থেকে রয়েছেন আমাদের রিপোর্টার সুশোভন। সুশোভন, দেখো, তোমাকে দেখাবো যে এই যে হোটেল, এই হোটেলের প্রথমে দেখাবো যে কতগুলো মূলত এই যে বিল্ডিং, যেই বিল্ডিংয়ে আমরা সাধারণত জানি একটি বিল্ডিংয়ে একটাই হোটেল থাকে, কিন্তু এখানে কতগুলো হোটেল তোমাকে আমি নাম ধরে ধরে দেখাচ্ছি। দেখো, চিত্র সাংবাদিক দেখাচ্ছে অভিজিৎ, যে দেখো দুটো নাম তুমি দেখতে পাচ্ছ, তার পাশে কিন্তু আরও দুটো, অর্থাৎ এখানে 6টা নাম দেখা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু এখানে 5 থেকে 6খানা কিন্তু হোটেল ছিল। একটাই বহুতল, যেখানে কিন্তু 5 থেকে 6টা, অর্থাৎ অনেক ক্ষেত্রে তুমি জানো যে জানা যায় যে বেশ কিছু ঘর লিজ নেয়। এক্ষেত্রে কিন্তু এইখানে এটাই ছিল যে ঘর লিজ ছিল, প্রাথমিকভাবে এটা বোঝা যাচ্ছে। আর মূলত যেটা সমস্যা, সেটা হলো সমস্যার 2-3টে কারণ আছে। প্রথম, এই যে বহুতল, এই বহুতলের একেবারে যে সিঁড়ি, সেই লোহার সিঁড়ি, স্বাভাবিকভাবেই কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় লোহা খুব দ্রুত গরম হয় এবং সেখান থেকে কোনো ব্যক্তির নামা সম্ভব নয়। এক্ষেত্রে কিন্তু অসুবিধার প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ফল সিলিং। যে কোনো জায়গায় কোনো অত্যাধুনিক হোটেল হোক বা কোনো হোটেল হোক, সেখানে কিন্তু সুন্দর করার জন্য একেবারে ফল সিলিং ব্যবহার করা হয়। কিন্তু যে কোনো অগ্নিকাণ্ডে ফল সিলিং কিন্তু দ্রুত আগুন যেমন ছড়িয়ে পড়ে, তেমন ধোঁয়া সব থেকে দ্রুত ছড়িয়ে দেয়। এক্ষেত্রে এই ধোঁয়া কিন্তু দমবন্ধ পরিস্থিতি তৈরি করে, যেখানে কিন্তু ইতিমধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে। আর একেবারে যে জায়গা তুমি দেখছো পুরো বিল্ডিংয়ের, যে বিভিন্ন যে করিডোর রয়েছে বা বিভিন্ন যে যাওয়ার রাস্তাগুলো রয়েছে, সেগুলো কিন্তু অত্যন্ত ঘিঞ্জি, যেগুলো স্বাভাবিকভাবে শোভন আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা। এবং এত ঘিঞ্জি এলাকায় একের পর এক হোটেল, অনেকগুলো প্রশ্ন এক্ষেত্রে কিন্তু উঠছে। বছরের পর বছর ধরে এই হোটেলগুলো এখানে চলেছে, কেউ নজর দেয়নি। আমাদের অপর প্রতিনিধি সৌভিকও আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, অবশ্যই বারংবার নজরদারি নিয়ে প্রশ্ন তো উঠবেই। এরকম একটা জায়গা, ঘিঞ্জি এলাকা, যেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এইভাবে অবৈধভাবেই কাজগুলো চলছে, হোটেল দিনের পর দিন চলছে। এই ক্ষেত্রে কি কি গাফিলতি রয়েছে? দেখো, গাফিলতি কিন্তু একটা দুটো না, মানে মুড়িমুড়কির মতো গাফিলতি। আমি তোমাকে দেখাবো বিল্ডিংটা। প্রথমে আমি দীপঙ্করকে দেখাতে বলবো। তুমি দেখো, এরকম একটা বড় বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ের একটা ফ্লোরের মধ্যেই অনেকগুলো হোটেল। যেমনটা দমকল সূত্রে জানা যাচ্ছে যে একটা ফ্লোরকে পার্ট বাই পার্ট প্লাইউডের যে পার্টিশান, সেই পার্টিশান দিয়ে পার্ট বাই পার্ট করে সেখানে কিন্তু একটা ঘর তৈরি করা হয়। এবং তুমি এসির সংখ্যাটা যদি দেখো, পুরো বিল্ডিংয়ের চারিদিকে কিন্তু এসির যে সংখ্যা, সেটা কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ প্রত্যেকটা ঘরের মধ্যে এসি কানেকশান, এবং প্রত্যেকটাই কিন্তু পার্ট বাই পার্ট তৈরি করা হয়েছে। এবং এক্ষেত্রে প্রশ্ন একটাই, যে একটা হোটেল তৈরি করতে গেলে যে যে নিয়মাবলীগুলো মানা উচিত, অর্থাৎ বেরোবার রাস্তা সংকীর্ণ, এখানে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একটা মানুষ হেঁটে গেলে অপর আরেকজন মানুষ কিন্তু হেঁটে আসতে পারবে না। যখন এই ঘটনা ঘটে, সে সময় কিন্তু অনেকেই পালাবার চেষ্টা করে, তারা পালাতেও পারে, কিন্তু যারা মূলত পালাতে পারেনি, যারা ঘুমের মধ্যেই মারা গেছে, কোনো ফায়ার অ্যালার্ম ছিল না, পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার ব্যবস্থা ছিল না, আপৎকালীন অবস্থায় যে এক্সিটের যে রাস্তা, সেই রকম কোনো রাস্তা নেই। অর্থাৎ এই হোটেলগুলো যে পোর্টালটাই বেআইনি, এবং বেআইনিভাবে
এইভাবে তৈরি হয়েছে একাধিক হোটেল, এবং তুমি দেখলে বুঝতে পারবে যে এর পাশাপাশি কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে। যে জায়গাটা এখন দীপঙ্কর দেখাচ্ছে যে কতগুলো সাইনবোর্ড রয়েছে, আমরা হাতে গুনে প্রায় 5 থেকে 6খানা গেস্ট হাউস এবং হোটেল, অর্থাৎ এই একটা বিল্ডিংয়ের মধ্যে এইভাবে তৈরি করা হয়েছে। এক কথায় বলা যেতে পারে একেবারে মানুষের মৃত্যু ফাঁদ। অর্থাৎ গতকালকের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু অবশ্যই প্রশ্নচিহ্ন উঠছে যে এই হোটেলগুলো যখন তৈরি হয়েছিল, একটা বিল্ডিং এর মধ্যে এতগুলো হোটেল চলতো কিভাবে, অনুমতি পাওয়া গিয়েছিল কিভাবে, যেভাবে এসি মানে আউটডোর ইউনিটগুলো রাখা রয়েছে একের পর এক, সেটা দেখে সাধারণ মানুষও প্রশ্ন করবে। বিশেষ করে সেখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা এগুলো দেখে আসছেন, কিন্তু আজকে এই ঘটনার পর তারা কি বলছেন শুনবো। 1:30 बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर, तो कोई ऐसा कुछ नहीं था। फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था तो यहाँ पे कुछ नहीं है, फायर एग्जिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा। वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। बार बार मीटिंग में काफी धुआं निकल रहा था, आग बुझ गया। जब तक मैं नीचे उतरी आग बुझ गया था, बट धुआं काफी हो गया था भैया। सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करने नहीं मांगता है। वो तो अभी गवर्नमेंट बताएगा वो लोग को, मैं क्या बताऊंगी। आप तो यहाँ पे रेसिडेंस है तो उसलिए बोल रहे हैं। मैं रेसिडेंट हूँ, लेकिन देखिए आई एम नॉट बॉदर्ड, बिकॉज मैं सुबह 10 बजे निकलती हूँ, रात को 9 बजे घर आती हूँ। तो जो कम्युनिटी के मेंबर्स, सवाल में क्या कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। कौन है? मैं नाम नहीं जानती हूँ किसी का, सारे होटल वाले ही हैं 2-3 जन। यहाँ पे आते हैं और कमेटी का मेंबर सब होटल वाले ही है। 2-3 अपने मेरे जान पहचान के हैं जो हमारी कम्युनिटी के हैं, सारे होटल वाले नहीं हैं। 2-3 या होटल पीपल्स एंड 2-3 या जेन्युइन पीपल जो हमारे रेसिडेंट्स वाले हैं। কথা বলবো আমাদের রিপোর্টারদের সঙ্গে, সুশোভন এবং সৌভিক দুজনেই রয়েছে। সুশোভনের কাছে যাব। সুশোভন, যে মহিলার বক্তব্য আমরা শোনালাম তিনি এই বিল্ডিংয়েই থাকেন, তিনি বাসিন্দা, মানে একটা ওই সেই একই বিল্ডিং যেখানে দুটো হোটেল রয়েছে, যেখানে বাসিন্দারা রয়েছে, এবং তারা বলছেন দিনের পর দিন মানে একাধিকবার আলোচনাও হয়েছে, কিন্তু তাতে কোনো সমাধান বেরোচ্ছে না। দেখো, তোমাকে আমি দেখাবো এই যে হোটেল, এই হোটেলের একজন ব্যক্তি যিনি গতকাল রাত্রে ওপরেই ছিলেন, তার সঙ্গে একটু কথা বলবো, দেখি তিনি কি বলছেন। হোটেলের লোকদের ডাক দিলাম আর কি। আপনি একটা কথা বলুন, এই হোটেলে আপনি ছিলেন তো? জি জি জি। এই হোটেলের কোন ফ্লোরে আগুন লেগেছিল আমাকে একটু বোঝানোর চেষ্টা এই করুন। যে তিনতলা। কোনটা? যেটা জানলা খোলা? হ্যাঁ জানালা, ওই যে গ্রিল কাটা আছে না, ওই যে ওইটা ওইটা ওইটাই ওইখানে মানে যারা ছিল তারাই কি মারা গেছে? ওই ফ্লোরে যারা ছিল তারাই মারা গেছে। ওখানে কটা ঘোর আছে? এই ফ্লোরটা কটা ঘোর আছে টোটাল? দুইটা হোটেল মনে হয় এখানে আছে। আমি যে পরে যাবার মাল আনার জন্য উঠছি, দেখলাম 3 তলা পুরো একদম ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এইখানে যদি আগুন লাগে তাহলে ওপরে আপনি কোথায় ছিলেন, না নিচের দিকে ছিলেন? ওই যে 3 তলা, ওই যে 4টা, ওই যে উপরে, ওই যে জানালাটা, ওইটা। কোন জানলাটা? এসির উপরে জানলা? এসির উপরে যে ওইটাই, ওই রুমে ছিল। আপনি যখন ওখানে ছিলেন তখন আগুন লাগার সঙ্গে সঙ্গে কোথায় গেলেন? ছাদে চলে গেছি। আর আমাদের রুম যখন দরজা খুলছে দেখি বলো ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া আপনার, কারণ আগুন যখন লাগছে 3 তলায়, উপরে খেলে ধোঁয়া উঠছে, প্রচুর ধোঁয়া আপনার। ধোঁয়ার জন্য মোহাম্মদ আসাদুজ্জামান। যখন এই যে উপরে ধোঁয়া, তো আপনি কি নিচে আসার চেষ্টা করলেন? নিচে আসার জন্য কিছুই দেখা যায় না নিচে, কারণ 3 তলায় আগুন লেগেছে, কিছুই দেখা যায় না আপনার। আমি আর এই ভাই আর কি ছিলাম রুমে, একদম নিচে নামার জন্য। আর আমি তো শ্বাস নিতে পারতেছি না আপনার, শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি না ধোঁয়ার জন্য। সিঁড়ি তো লোহার? হ্যাঁ, লোহার সিঁড়ি, গরম হয়ে গেছে। ওই আমরা 1-1.5 ঘন্টা পরে নামার টাইমে হালকা গরম ছিল, ওই রকম গরম ছিল না। ওই রুমে থেকে আপনার যে ইয়াগুলো আগুন লাগছে, আর সিলিং প্লাস এসি ইয়াতে ওইখানে প্রচন্ড ধোঁয়া আছে। সিঁড়ি ছাড়া যে বাকি যে ঘরের যে রাস্তাগুলো যাতায়াতের, সেগুলো কি সরু না চওড়া? একদম সরু, তেরম ইয়া না। আর ফায়ারের কোনো ইনস্ট্রুমেন্ট যেগুলো অন্য হোটেলে আপনারা দেখেছেন, এখানে দেখেছেন? এরকম নাই, এরকম এই বিল্ডিং এ নাই, এই হোটেলে নাই। এখানে কটা হোটেল চলতো? আপনি তো নিজে ভাড়া নিয়েছিলেন, আমি তো জানবেন। আমি তো 11 হোটেল, আরো এবার নেওয়ার 3য়বার এই হোটেলে। আপনার 5-6টা হোটেল আছে এই বিল্ডিং এ, প্রতি ফ্লোরে 2টা করে হোটেল। কত করে ভাড়া একটা? 1000 রুপি, 1000, 1200, 1500 রুপি।
এরকম করে বাড়া প্রতিদিন আর কি। আর এই যে জায়গায় যখন এই অবস্থা, তখন কোনো ফায়ার অ্যালার্ম বা কোনো রকম কিছু অ্যালার্ম কিছু? কোনো অ্যালার্ম বেজে নাই, কোনো অ্যালার্ম হয় নাই, ফায়ার অ্যালার্ম এখানে হয় না। আমি নিজে হোটেল ওলারকে ডাইকে উঠাইছি, সুপারভাইজার ম্যানেজারকে আমি নিজে তাকে দিয়েছি। পরে আমি ডাক দেওয়ার পরে ওরা দেখছে যে আগুন লেগেছে, পরে ওনারা ছাদে চলে গেছে। যখন আগুন লেগেছিল তখন করে ঘুমাচ্ছিলেন? ঘুমাচ্ছিল। আমি একজন নক করছি, গিয়ে বলে একজন মোবাইল টিপে আর 3 জন ঘুমায়। তারা 4 জন ছিল লোক, তারা ঘুমাইতেছে আর একজন মোবাইল টিপতেছে। পরে বলছে দাদা আগুন লেগেছে। পরে কেউ বলেন কি, পরে দেখলো, পরে তারা দরজা খুলছে, ওই যে আপনার অ্যাকাউন্ট তাদের যে ডেস্ক রুম, ওইখান থেকে যে মেন ভিতর থেকে প্রচন্ড ধোঁয়া আসতেছে। আগুনটা শুরু হয়েছিল কোত্থেকে? নিচের ফ্লোরে কোন দিকটা? ওই পূর্ব দিক দিয়ে। ওই দিক দিয়ে? হ্যাঁ ওই দিক দিয়ে, সিঁড়ির সাইড দিয়ে, ওই দিক দিয়ে সিঁড়ি, পূর্ব দিক দিয়ে সিঁড়ি, ওই সিঁড়ির সাইডে। এলে কি বড় বড় উপরের রুমেই থাকেন? উপরের রুমে 11তে থাকে, হোটেল 11। তুমি বুঝতে পারছো যে এখানে মূলত কি অবস্থা? কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো রকম ব্যবস্থা নেই, সংকীর্ণ রাস্তা, লোহার সিঁড়ি। আর এখানে আরেকজন রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি কাল কোথায় ছিলেন? আমি হোটেলে ছিলাম। কোন ঘরটা একটু বলুন? ছিলাম ওই যে জানালা খোলা না, ওইটা। আপনি যখন আগুন লাগলো তখন বুঝলেন কিভাবে? আমরা চিল্লাচাল্লি আর হচ্ছে ধোঁয়া, প্রচণ্ড ধোঁয়া উঠছিল। তখন আমি ছিলাম ঘুমায়। আমার পাশে যে রুমমেট, উনি আমাকে ডাক দিল যে ভাই আগুন লাগছে, তাড়াতাড়ি ওঠেন। তো ওটা পরে তখন ঘুমিতে আগুন লাগলে হঠাৎ আমরা কি করব, তখন দিশা না পারে তাদের হোটেলের যে যারা কর্মচারী ছিল, যে ম্যারেজ ছিল, দায়িত্বে ছিল, এদেরকে ডাক দিলাম যে ভাই আগুন লাগছে, আমরা হেরা ঘুমাইছিল। এদেরকে ডাইকে উঠাইলাম। ডাইকে উঠানোর পরে ওরা পরে হেরা গেছে সিঁড়িতে নামার যে গেটটা, এটা খুলতো। এটা খোলার সাথে সাথে মানে আগুন এবং দুয়ার যে একটা ধামাক্কা, মানে যে একটা পুরাটা পাইছে, পাওয়ার সাথে সাথে পুরা ফ্লোরেই মানে অন্ধকার হয়ে গেছে, অক্সিজেন বন্ধ হয়ে গেছে। 4 তলা মনে হয় না 5 তলা হবে, লিফটের 4। হ্যাঁ, আমার রুমে যেটা আমি লিফটের 4। তখন আমরা কিছু বলছি, তারা বলতেছেন ভাই এখানে থাকা যাবে না, ছাদে চলেন। ছাদে উঠবে, রাস্তা চিনি না। পরে তারা বললো যে আমাদের পিছনে আসেন। পরে এদের পিছনে গিয়ে শুরু একটা রাস্তা কোনো মতন পড়ছে, মনে যেন ধুম বন্ধ হয়ে যেতে থাকে না, অক্সিজেন পাচ্ছি না আমরা কেউ। পরে কোনো মতন উপরে উঠলে আমরা সেই ছাদের মাঝখানে গিয়ে দাঁড়াইছি, আর দেখতেছে আগুন কোন দিক দিয়ে উপর দিকে উঠতেছে বেশি। আর আমরা নিচে যে ফায়ার সার্ভিস, ওদেরকে আমরা চিল্লাই বলতে আমাদেরকে হেল্প করে, আমাদেরকে উদ্ধার করার জন্য। তারপর পরে আগুনের নিয়ন্ত্রণ করে পরে আমাদের সিঁড়িতে গিয়ে পরে আমাদের উপর থেকে নামায় আনছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন ওপরে ছিলেন, হ্যাঁ, তখন কতক্ষণ বাদে উদ্ধার হলেন? 1-1.5 ঘন্টার পরে। আপনি যদি ওপর থেকে নিচে আসার চেষ্টা করতেন পারতেন? না, পরিস্থিতি ছিল না। কেন পরিস্থিতি ছিল না? আগুন এবং ধোঁয়া দুইটাই, কিছু দেখা যায় না, নামার মতন পরিস্থিতি ছিল না। এতে কি লিফট আছে? হ্যাঁ, লিফট আছে, লিফট এবং সিঁড়ি একসাথে, কিন্তু লিফটও বন্ধ ছিল, তালা মারা ছিল, নামার মতন পরিস্থিতি ছিল না। আর সিঁড়ি তো লোহা। একেবারে সুষমা, তুমি নজর রাখো, আমি আসবো আবারও তোমার কাছে। কিছুক্ষণ আগেই সন্তোষ পাঠক, বিজেপি নেতা, তিনি সেখানে পৌঁছেছিলেন, মানে ঘটনাস্থলে পৌঁছেছিলেন, কি বলেছেন শুনবো। কি বলবেন এরকম একটা ঘটনা দুর্ভাগ্যজনক? সব ইলিগাল করেছে যারা আছে, তার আগে থেকে তৃণমূল জামানায় আমাদের সঙ্গে এই ওয়ার্ডের নেতা আমার আছে কালী খটিক, সে বলছি আগে কমপ্লেনও করা হয়েছিল, কাগজপত্র হয়তো একটা কাছে নেই, কিন্তু কমপ্লেনও করা হয়েছে। এখানে প্রচুর ইলিগাল করেছে, ছোট ছোট ঘর, তার মধ্যে গেস্ট হাউস করে এরা, আর তৃণমূল জামানায় সব এরা করেছে। কাউন্সিলর প্রচুর টাকা নিয়েছে এখান থেকে এরা। আমি তো খবর যা পেলাম যে 9-10 জন বলছে, কিন্তু আরও বেশি মারা গেছিলো। আমরা ছবিগুলো আরো একবার আপনাদের সামনে রাখবো। কিছুদিন আগেই তারাপীঠ, আর এবার কলকাতা, আবারও 9 জনের মৃত্যু, যার মধ্যে বাংলাদেশি রয়েছেন। আর এখন প্রশ্ন যে কিভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে এভাবে ছেলেখেলা করা যায়, কিভাবে চলতো এই হোটেলগুলো, যেখানে নিরাপত্তাই দিতে পারেননি তারা। এইভাবে দিনের পর দিন হোটেলগুলো চলেছে, নজরদারি না, কিচ্ছু ছিল না। আমাদের অপর প্রতিনিধির কাছ থেকে আমরা তথ্য নেবার চেষ্টা করবো যে কিভাবে এটা সম্ভব, এত নজরদারির অভাব কেন। সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত,
দেখো, জোড়াসাঁকোর হোটেলে যেদিন অগ্নিকাণ্ড ঘটে তার ঠিক 3 দিনের মাথায় অডিট কমিটি তৈরি হয়েছিল এবং অডিট কমিটি কলকাতা পুরসভায় 4টি বৈঠক করে। সেই 4টি বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কলকাতা শহরে যে হোটেলগুলো রয়েছে, মূলত ব্যাঙের ছাতার মতো যে হোটেলগুলো গজে উঠেছে, সেই হোটেলগুলোতে অডিট চালানো হবে। সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা কী হয়ে রয়েছে। পুরসভা দমকল দপ্তর সূত্রের খবর, সে যে পরিমাণ লোকবল দরকার ছিল সেই পরিমাণ লোকই ছিল না দমকল দপ্তরের, যে কারণে থার্ড পার্টির উপর ডিপেন্ড করতে হয়েছিল এই ধরনের হোটেলগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা কী রয়েছে তা অডিট করার জন্য। দেখা যায় পুরসভা সূত্র এবং দমকল দপ্তর সূত্রের খবর, কলকাতায় প্রায় 3788 কাছাকাছি এরকম হোটেল রয়েছে এবং সেই হোটেলের মধ্যে মাত্র 15 থেকে 20টি হোটেলেই অডিট চালানো সম্ভব হয়েছিল, কারণ তাদের কাছে সেই লোক বলি ছিল না, থার্ড পার্টিকে দিয়ে অডিট চালানো হয় এবং সেই অডিটের যে রিপোর্ট, সেই রিপোর্টে পর্যন্ত পুরসভা এবং দমকল দপ্তরের কাছে জমা পড়েনি, এমনকি পুরসভায় বৈঠক পর্যন্ত আর শেষ পর্যন্ত হয়নি। 4টি বৈঠকের পর বৈঠক হয়নি, যে কারণে যে প্রিন্সিপাল স্ট্রিটের যে ঘটনা তা কিন্তু অন্যতম কারণ বলেই ধরা হচ্ছে। কারণ অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি সঠিকভাবে অডিট করা যেত তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। মাত্র 4টি বৈঠক হয়েছে, কটা অডিট দেখা হয়েছে? মাত্র 15 থেকে 20টি হোটেল দেখা রয়েছে, কিন্তু কলকাতা হোটেল কটা? প্রায় 4000-এর কাছাকাছি এই ধরনের হোটেল। বড় হোটেল ছেড়ে যদি তুমি ধরো এই ধরনের হোটেল 3788, প্রায় 4000-এর কাছে ধরতে পারো। অর্থাৎ কোথাও না কোথাও, এক হচ্ছে লোকবলের অভাব, দুই হচ্ছে থার্ড পার্টির ওপর নির্ভরতা, তৃতীয় হচ্ছে নজরদারি। এই সব কিছু মিলিয়ে কিন্তু সমস্যা রয়ে গিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কলকাতা পুরসভা এনওসি দেয় যখন ফায়ার ডিপার্টমেন্ট থেকে এনওসি দেয়, অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্ট তারা কিন্তু খতিয়ে দেখবে যে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কী অবস্থা রয়েছে, তারপর কলকাতা পুরসভার কাছে তারা বিস্তারিত জানায়। কলকাতা পুরসভা তারপর এই বিল্ডিংয়ে কততলা তৈরি হচ্ছে, কততলা প্ল্যান পাস হয়েছে সেগুলো দেখে অ্যাপ্রুভাল দিত। জোড়াসাঁকোর ঘটনার পর দেখা যায় যে তলা অ্যাপ্রুভ ছিল তার তুলনায় অন্তত 4 থেকে 5টি তলা অতিরিক্ত করে দেওয়া হয়েছিল। অগ্নিকাণ্ডে তার অন্যতম কারণ হিসেবে ধরা হয়েছিল। এই ক্ষেত্রেও সে একই কারণ কিনা তা দেখতে কিন্তু কলকাতা পুরসভা বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকদের ইতিমধ্যে তলব করা হয়েছে, তারা খতিয়ে দেখছে। একই সঙ্গে দমকল দপ্তরের কাছ থেকে কি এনওসি ছিল, এনওসি আদৌ দিয়েছে নাকি শুধুমাত্র বিল্ডিং প্ল্যান পাস করে এরকম একটা হোটেল দিনের পর দিন চলছিল, সেটাই মূলত আমি খতিয়ে দেখা হচ্ছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, একটা অডিটের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে এই হোটেলগুলোতে যে বেরোনোর রাস্তা তা অন্তত 2 থেকে 3টি রাখতে হবে, কিন্তু দেখা গিয়েছিল 2 থেকে 3টি তো দূরস্থ, যে বেরোনোর রাস্তা সেটাও ছিল অত্যন্ত সংকীর্ণ, যে কারণে এমার্জেন্সিকালীন কোনো অবস্থা হলে সেক্ষেত্রে বেরোনোর সময় সমস্যা তৈরি হয়। অডিটে কিন্তু এগুলো ধরা পড়তো, কিন্তু অডিট যে হয়নি তা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে এই মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায়। একেবারে শান্ত, নজর থাকবে। ইতিমধ্যেই ফিরহাদ হাকিমের বক্তব্য আমাদের কাছে এসছে, আমরা শুনবো কি বলেছেন। তাই ফায়ার ব্রিগেডকে তখন বলা হয়েছিল যে একটা অডিট টিম তৈরি করতে, থার্ড পার্টি, কারণ ফায়ার ব্রিগেডের কাছে এত লোক ছিল না। তখন একটা থার্ড পার্টি অডিট টিম তৈরি করার কথা বলেছিল। আচ্ছা। এবং সেই টিম যে জায়গায় কাজ করেছিল কর্পোরেশন থেকে আমাদের ওই ওপরের যেগুলো ছাতে সেগুলো ভেঙে দেওয়া হয়েছিল। আচ্ছা। তারপর অর্ধেক করে যারা এফিডেভিট দিয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। কিন্তু হোটেলগুলোর ব্যাপারে ফায়ারকে বলা হয়েছিল যে প্রত্যেকটা হোটেলে গিয়ে ফায়ার বিধি ঠিক আছে কিনা দেখায়। পৌরসভা তো করেন, এটা চিফ সেক্রেটারি একটা করেছিল। ট্রেড লাইসেন্স নিয়েছে কিনা আমি কি করে বলবো? নজরদারি পৌরসভা করে না, নজরদারি তো ফায়ার ডিপার্টমেন্টের কথা। পৌরসভা যেটা করে সেটা যখন বিল্ডিংটা হয় তখন প্ল্যান স্যাংশন করে। আচ্ছা। ফায়ারের যদি এনওসি ক্লিয়ারেন্স না থাকে তাহলে প্ল্যান স্যাংশন হয় না।